বন্দে পুরুষোত্তমম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ 22 অগ্রহায়ণ শুক্রবার 1351 ইংরেজি 8/12/1944। রাত্রে শ্রী শ্রী ঠাকুর মাতৃ মন্দিরের বারান্দায় আছেন। এমন সময় বীরেন্দা মিত্র কলকাতা থেকে আসলেন। বীরেন্দাকে দেখে শ্রী শ্রী ঠাকুর উল্লসিত হয়ে বললেন, কিরে, কখন আলি? বীরেন্দা: এই এখন আসছি। ডেকোরেটর সজ্জাকর দের নিয়ে আসলাম। শ্রী ঠাকুর: কেষ্টদা কেমন আছে? বীরেন্দা: ভালো। শ্রী ঠাকুর: কাজ কাম কেমন হচ্ছে? বীরেন্দা: খুব ভালো। উৎসবের কালেকশন সংগ্রহ খুব ভালো হচ্ছে। কেষ্টদা যাবার পর কলকাতার দাদারাও খুব উৎসাহ সহকারে লেগেছেন। কেষ্টদা প্রেসিডেন্ট সিলেকশন সভাপতি নির্বাচনের জন্য চেষ্টা করছেন। কলকাতা ও আশেপাশে সিটিং মিটিং বৈঠক ও সভা লেগেই আছে। শ্রী ঠাকুর: খুব ভালো। ডেকোরেটর সজ্জাকর বোস কোম্পানিদের থাকার ব্যবস্থা করে দিছিস তো? বীরেন্দা: হ্যাঁ। এরপর একটা ঘটনা অবলম্বন করে শ্রী ঠাকুর 3টা ছড়া দিলেন। ছড়া দেওয়া শেষ হতে না হতেই চক্রপাণি দাস আসামের ভূতপূর্ব মন্ত্রী শ্রীযুক্ত রোহিণী কুমার চৌধুরীকে সঙ্গে নিয়ে আসলেন। তাকে বসতে দেওয়া হলো। প্রণাম করে বসলেন তিনি। শ্রী ঠাকুর খুশি হয়ে বললেন, আপনি আসছেন? ভালোই হয়েছে। আপনার শরীর ভালো তো? রোহিণীদা: হ্যাঁ। আপনার শরীর কেমন? শ্রী ঠাকুর: আমার শরীর ভালো না, তবু আপনারা ভালো থাকলে, উন্নতি মুখর হয়ে চললে আমার মনে হয় আমি যেন অনেকখানি ভালো আছি। যাই হোক, চক্রপাণি আপনাকে নিয়ে আসে তাই দেখতে পায়। মাঝে মাঝেই আসবেন। যত যাই করেন, মূল কাজ যদি না করেন, মানুষের গোড়া ঠিক যদি না করেন, ধর্ম ইষ্ট যাজন যদি না করেন, তাহলে কিন্তু নিজেরও কিছু হবে না, অন্যেরও কিছু হবে না। আর যে কোনো তত্ত্ব বা আইজম বাদই প্রচার করুন না কেন, তার মূর্ত প্রতীক হিসেবে কেউ যদি না থাকেন, তাহলে কিন্তু শুধু তত্ত্বের প্রচারে মানুষ উপকৃত হবে না। রোহিণীদা: বিশেষ কাজে বিব্রত আছি। এরই মাঝে 5-6 বার কলকাতা যাতায়াত করতে হয়েছে। এই ঝামেলা না মিটলে কোনো দিকে মন দিতে পারছি না। শ্রী ঠাকুর: যত বিব্রতই থাকো, ওরই মাঝে ফাঁকা করে চলে আসতে হয়। ওতে অনেকে কিছু কেটে যায়। মাতালকে আপনি যত কাজই দেন, সে তার মধ্যে কোন ফাঁকে বাড়ি থেকে ঘুরে আসবে তার ঠিক নেই। হাফেজের কথায় ভক্ত যেন মাতাল, ইষ্ট যেন সুরি, ইষ্টটান ও ইষ্ট সঙ্গরস যেন মদ। আমি বলি, যে অবস্থার মধ্যে থাকো না কেন, ওর মধ্যে ঈশ্বরের প্রীতির জন্য ইষ্টের প্রীতির জন্য কিছু করো। যতখানি পারো করতে শুরু করে দাও। এই করাটাই সপরিবেশ তোমাকে বাঁচাবে। তুমি এখনই নিজেকে এমনতরভাবে ব্যাপিত করে তোলো, নিজের চারিদিকে এমন করে ইষ্টকর্মের ক্ষেত্র রচনা করে তার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো, যাতে আবল তাবল জঞ্জাল ও অনিষ্ট তোমাকে স্পর্শ করবার অবকাশ না পায়। বাঘে ধরার আগেই ফাঁকে গিয়ে দাঁড়াতে হয়। বাঘে ধরলে তখন আর ফাঁকে যাওয়া যায় কীভাবে? আর উৎসবের সময় এখানে আসা লাগে, কত ভক্ত সমাগম হবে, নিষ্ঠা সমন্বিত আবেগ, আনন্দ ও দীপনার কি বিপুল স্রোত বয়ে যাবে। এমনতর উৎসবে যোগদান করলে তীর্থ দর্শনের ফল হয়, কুম্ভ মেলায় যাওয়ার কাজ হয়ে যায়। রোহিণীদা: আসতে তো ইচ্ছা করে, আসলে তো নিজেরই লাভ, দেখি কি হয়। শ্রী ঠাকুর: বেশি ভাবনা চিন্তা না করে ঝম করে এসে পড়বেন। কাজের দায়িত্ব তো আছেই, ও ফুরবে না। কাজগুলি সুষ্ঠুভাবে করার জন্য যে এনার্জি, শক্তি ও
ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দরকার হয়, তা লাফা করার জন্যই আশা লাগে। এসব কথা বলতে বলতে শ্রী ঠাকুর প্রীতি ভরা চোখে রোহিণীদার দিকে চেয়ে মৃদুমন্দ হাসতে লাগলেন। তার আকুল করা প্রাণকাড়া চাহনি দেখে রোহিণীদার চোখ ছলছল করে উঠল। এমন সময় শ্রী ঠাকুর চক্কর পানি দাকে বললেন, গাড়িতে রাস্তায় কত কষ্ট হয়েছে, দাদাকে এইবার নিয়ে যাও, খাওয়া দাওয়া ও বিশ্রামের ব্যবস্থা করোগে, কাল সকালে কথা হবে। চক্রপাণীদা রোহিণীদাকে নিয়ে রওনা হলেন। শ্রী ঠাকুর স্নেহার্দ্র কণ্ঠে বললেন, দেখে শুনে সাবধানে যেও। একটু পরে কাজল ভাইকে দেখে আদর করে বললেন, বাপুন সোনা, তুমি এই ঠান্ডার মধ্যে বাড়াইছো? কাজল ভাই, আমি কালি দাসিমার সঙ্গে আসছি, আবার সঙ্গে চলে যাব। শ্রী ঠাকুর, তাই যাও। পরে রহস্য করে বললেন, কালিদাসীকে ও পায়ে নিচে কিছুতেই ছাড়বার চায় না। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয়গুরু।